কি সব ভালো আছে তো? এক নম্বরে আছে 75.24 কেজি ইন্টু 3 সমান ড্যাশ কেজি ড্যাশ এইচজি ড্যাশ ডিজি। এখানে আমরা লিখে নেব কেজি এইচজি ডিজি, এগুলোই থাক, আর বেশি লেখার দরকার নেই। এবার তোমাদেরকে এটা লিখতে হবে, এই 75.24 এটা কোন কোন ঘরে লিখব। এই পয়েন্টটা হবে যে ইউনিটে রয়েছে ঠিক তার পরে, পয়েন্টটা হচ্ছে যে ইউনিটে রয়েছে ঠিক তার পরে, মানে এই জায়গায় কেজির পরে। তাহলে 75টা এই ঘরেই লিখে দেবো, কারণ এর আগে আর কোনো আমার ঘর নেই। কিন্তু এই 24 এই দুটোকে আমি দুটো ঘরে লিখব, কারণ দুটো ঘরে লিখব, পরপর চলে যাবে। ইন্টু 3, ঠিক আছে। এবার গুণ করব, তাহলে 3 4 12 2 হাত থেকে 1 7 3 5 15 22 হলো। এটা হলো। এবার দেখো তাহলে ডিজি কত 2, এইচজি কত 7, আর কেজি কত 225। এই পুরোটা হচ্ছে কেজি। তাহলে এটা হলো আমার অ্যান্সার, এটা হলো আমার অ্যান্সার। এবার চলো নাম্বার 2। নাম্বার 2তে আছে 3 কেজি 1 এইচজি 4 জিএম সমান ড্যাশ ডিজি, না ডেকাগ্রাম। এটা করতে গেলেও ঠিক আমরা ওইভাবেই লিখব, কেজি এইচজি ডিজি আর জিএম। এইবার পরপর আমরা বসাবো, কেজির ঘরে 3, এইচজির ঘরে 1, ডিজির ঘরে কিছু নেই, গ্রামের ঘরে 4, ডিজির ঘরে মাঝে ফাঁক থাকবে না, এখানে 0 বসবে। এইবার যে ইউনিটে আমাকে অ্যান্সারটা দিতে হবে তারপরে পয়েন্টটা হবে, তাহলে এই ইউনিটের ডিজির ইউনিটে অ্যান্সার, তাহলে এখানে পয়েন্ট, তাহলে কথা হলো 310.4 ডিজি। ওকে, নেক্সট নাম্বার 3। নাম্বার 3তে হচ্ছে রুপিজ 0.65 ডিভাইড 13 সমান রুপিজ ড্যাশ। রুপিজ 0.65 ডিভাইড 13 আমরা সমান রুপিজ ড্যাশ। আমরা ডাইরেক্ট ডিভাইড করে দিতে পারি, যেমন 0.65কে 13 দিয়ে ডিভাইড, 1300 হলো। এইবার শোনো, এই পয়েন্টের পরে ডিজিট নামাতে গেলে পয়েন্টটাকে উঠিয়ে এখানে নিয়ে আসতে হয়, কোসেন্টে নিয়ে আসতে হয়। পয়েন্টের পরের ডিজিটটা যখন নামাবো তখন পয়েন্টটাকে উঠিয়ে এখানে নিয়ে যেতে হবে। তাহলে এরপর 6 নামলো, দেখো ডিভাইড হবে না, তাহলে 5টাকেও নামাতে হবে। আমরা জানি পরপর দুটো নামাতে গেলে এখানে আর একটা 0 দিতে হয়, পরপর দুটো নামাতে গেলে একটা 0 দিতে হয়, 0 দিলাম। এইবার 5টা নামলো, এবার 13 5 যা 65 মিলে গেল। তার মানে কথা হলো 0.05 রুপিজ 0.05। এই হচ্ছে আমাদের নাম্বার 3। এবার দেখো আছে নাম্বার 4। আচ্ছা, তাহলে 4 নম্বরে কি আছে, হোয়াট ইজ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হচ্ছে এ প্লেন ফিগার বাউন্ডেড বাই 3 লাইন সেগমেন্টস ইজ কল্ড এ ট্রায়াঙ্গেল। A plane figure bounded by 3 line segments is called a triangle. তাহলে triangle is a plane figure bounded by
bounded by 3 line segments. 3 line segments. তাহলে কি বললাম? Triangle is a plane figure bounded by 3 line segment. ঠিক আছে, এটা হলো ট্রায়াঙ্গেল। এবার যদি তুমি ট্রায়াঙ্গেলের একটা এক্সাম্পল দিতে বলো তাহলে হবে এইরকম, এটা একটা লাইন, এটা একটা লাইন, আর এই একটা লাইন, এই 3টে লাইন সেগমেন্ট মিলে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এখানে আমরা নাম দেবো এ বি সি। তাহলে দেয়ারফর হিয়ার এ বি সি ইজ a triangle. Here ABC is a triangle. হলো। নেক্সট হবে 5 নম্বর। 5 নম্বরে আছে হোয়াট ইজ কোয়াড্রিল্যাটারাল। হোয়াট ইজ কোয়াড্রিল্যাটারাল? কোয়াড্রিল্যাটারাল বেঙ্গলি মিনিংস হচ্ছে চতুর্ভুজ। কি কোয়াড্রিল্যাটারাল বেঙ্গলি মিনিংস হচ্ছে চতুর্ভুজ। তাহলে কোয়াড্রিল্যাটারাল কি? কোয়াড্রিল্যাটারাল ওই একই, মানে 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ। এটা হচ্ছে 3 লাইন সেগমেন্টস, এটা 4 লাইন সেগমেন্টস। তাহলে লিখব কোয়াড্রিল্যাটারাল quadrilateral is a geometrical figure geometrical figure bounded by 4 line segment. Line 4 line segments. তাহলে কি বললাম? কোয়াড্রিল্যাটারাল ইজ এ জিওমেট্রিক্যাল ফিগার বাউন্ডেড বাই 4 লাইন সেগমেন্টস। ঠিক আছে, এবার এর এক্সাম্পলটা কীরকম হবে? ছবিটা কীরকম হবে? ছবিটা হবে এরকম, ঠিক এই 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 4টে লাইন সেগমেন্ট। এটা একটা লাইন সেগমেন্ট, এটা একটা লাইন সেগমেন্ট, এটা একটা লাইন সেগমেন্ট, ডবল হয়ে যাচ্ছে, আর এটা একটা লাইন সেগমেন্ট। এই 4টে লাইন সেগমেন্ট মিলে হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল। তাহলে এ বি সি ডি, এটা হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল। দেয়ারফর হিয়ার এ বি সি ডি ইজ a quadrilateral. Quadrilateral, ঠিক আছে? Here ABCD is a quadrilateral. ওকে, এটা গেল নাম্বার 5। এরপরে আছে নাম্বার 6। এরপরে আছে নাম্বার 6। নাম্বার 6-এ আছে কি? হোয়াট ইজ সার্কেল। নাম্বার 6-এ আছে হোয়াট ইজ সার্কেল। নাম্বার 6-এ আছে হোয়াট ইজ সার্কেল। সার্কেল কি? সার্কেল হচ্ছে ইন এ প্লেন ইফ এ পয়েন্ট মুভস such that it is always equidistant from a fixed point, then a curved line and the geometrical figure bounded by this curved line is called a circle. তাহলে circle is a geometrical figure bounded by a curved line which is equidistant from a fixed point.
ठीक है, তাহলে কি বললাম, সার্কেল ইজ এ জিওমেট্রিক্যাল ফিগার বাউন্ডেড বাই এ কার্ভ লাইন হুইচ ইজ equidistant from a fixed point from the in the circle in the curve line. ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে আমরা কি লিখব, হোয়াট ইজ সার্কেল, অ্যান্সার কি লিখব, Number 6, circle is a geometrical figure bounded by a curved line which is এটা which is না লিখে লিখবে curved line which is equidistant from a fixed point which is middle of the curved line. Which is equidistant from the middle of the curved line. ঠিক আছে, সার্কেল ইজ এ জিওমেট্রিক্যাল ফিগার বাউন্ডেড বাই এ কার্ভ লাইন হুইচ ইজ ইকুইডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট কমা হুইচ ইজ মিডল অফ দ্য কার্ভ লাইন। ঠিক আছে, এটা হলো, এইবার এই ছবিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এর চারিদিকে ইকুইডিস্ট্যান্ট করে একটা কার্ভ লাইন আছে, এর এইটা হচ্ছে সার্কেল, ইকুইডিস্ট্যান্ট করে একটা কার্ভ লাইন আছে, এটা হচ্ছে সার্কেল, আর এইটা হচ্ছে ফিক্সড পয়েন্টটা, এইটার থেকে এই যে কার্ভ লাইনটা এর প্রত্যেকটা জায়গার ডিস্ট্যান্সটা ইকুয়াল, সো ইট ইজ এ সার্কেল। ওকে, হলো বেশ, এটা নাম্বার 6। এরপরে আছে নাম্বার 7। এবার এখানে আরেকটা জিনিস তোমাকে বলি, এই যে ফিক্সড পয়েন্ট এটাকে বলা হয় সেন্টার। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি আমি, দ্য ফিক্সড পয়েন্ট is called center of the circle। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল। বেশ, এবার চলো নাম্বার 7 হচ্ছে হোয়াট ইজ প্যারালাল লাইন্স। হোয়াট ইজ প্যারালাল লাইন্স? প্যারালাল লাইন্স হচ্ছে কি, যে সেম ডিস্টেন্সে থাকবে, যেমন দুটো লাইন তাদের ডিস্টেন্সটা অলওয়েজ সেম হবে। যেমন ধরো তোমরা রেল লাইন দেখেছো, এই রেল লাইনের দুটো লাইন যে পাতা থাকে তাদের মাঝের ডিস্টেন্সটা দেখবে সবসময় সমান থাকে, এটাকে বলা হচ্ছে
প্যারালাল লাইন্স। তারপরে দেখবে একটা দরজার ফ্রেম, দুপাশে দুটো ফ্রেম থাকে, দেখবে মোটা কাঠ থাকে, সেগুলোকে বলা হয় দরজার ফ্রেম। সেই ফ্রেম দুটোর মাঝে যে ডিস্টেন্সটা, দুটো দেখবে সবসময় সমান দূরত্বে আছে। এটাকে যদি আমরা দুটো লাইন ইমাজিন করি, তাহলে এই দুটো লাইনকে বলা হবে প্যারালাল লাইন্স। এই দুটো লাইনকে বলা হবে প্যারালাল লাইন্স। ঠিক আছে, তাহলে আমরা এর ডেফিনেশনটা কি লিখব ইফ টু or more line lying on the same plane never intersect or meet even if extended infinitely both ways are called parallel lines. তাহলে কি লিখলাম? ইফ টু অর মোর লাইন্স লাইং অন দ্য সেম প্লেন নেভার ইন্টারসেক্ট অর মিট ইভেন ইফ দে এক্সটেন্ডেড ইনফাইনাইটলি বোথ ওয়েজ আর কল্ড প্যারালাল লাইন্স। তাহলে কীরকম জিনিসটা হচ্ছে, এটা একটা লাইন, স্ট্রেট লাইন, এর নিচেতে আমি আর একটা স্ট্রেট লাইন আঁকলাম। এই দুটো লাইনের, এটা একটা লাইন হচ্ছে এবি, এটা একটা লাইন হচ্ছে সিডি। এই দুটো লাইনের মাঝের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা সব সময় সমান থাকবে। তারা কখনোই একটার সঙ্গে অপরটা মিশে যাবে না, তখন তাদের বলবো প্যারালাল লাইন। তাহলে এখানে দেয়ারফর হিয়ার এ বি অ্যান্ড সিডি আর প্যারালাল লাইন্স। ওকে, বোঝা গেল ব্যাপারটা? দুটো লাইন, এ বি একটা লাইন, সিডি একটা লাইন, এই দুটো একই প্লেনে অবস্থিত, সেম প্লেন। এটা একটা পুরোটা খাতার একটা প্লেন। এখানে এই দুটো লাইন টানা হয়েছে। এই দুটো লাইন এমনভাবেই টানা হয়েছে যে এদেরকে বোথ ওয়েজ, এদিকে বা এদিকে, যে কোনো দিকে যতই বড় করা হোক, তারা কখনোই একে অপরকে ইন্টারসেক্ট করবে না। সো এই লাইন দুটোকে বলা হবে প্যারালাল লাইন্স। ওকে, বেশ, তাহলে বুঝলে এটা। এবার আমরা করব নাম্বার 8-এ যাব। নাম্বার 8-এ আছে হোয়াট ইজ অবটিউজ অ্যাঙ্গেল। নাম্বার 8-এ আছে হোয়াট ইজ অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল কি? অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে দ্য অ্যাঙ্গেল হুজ মেজার ইজ মোর দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি is called an obtuse angle. The angle whose measure is more than
90 degree and less than 180 degree is called obtuse angle. ঠিক আছে, the angle whose measure is more than 90 degree and less than 180 degree is called an obtuse angle. এবার ছবিটা কীরকম, ফিগারটা কীরকম হবে মনে করো, এইটা আর এই দিকে টানছি আমি, এটা এ বি সি, এই যে অ্যাঙ্গেলটা হলো এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। এ বি সি যে অ্যাঙ্গেলটা হলো সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা দেখো 90 ডিগ্রি হলে এই সোজা হতো, মানে এইখান থেকে এটা, আবার 180 ডিগ্রি হলে এই সোজা হতো, এই লাইনটা এই সোজা হয়ে যেত, এই লাইনটা এই সোজা চলে আসতো, তাহলে এই গোটাটা হতো, তাহলে 180 থেকে ছোট হচ্ছে আবার 90 থেকে বড় হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে obtuse angle. Therefore here angle ABC is an obtuse angle. ঠিক আছে, এটা হলো 8 নাম্বার। নাম্বার 8, এবার যাব আমি নাম্বার 9-এ যাব। নাম্বার 9-এ আছে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ 5 মিটার স্কোয়ার অ্যান্ড 5 স্কোয়ার মিটার। 5 স্কোয়ার মিটার আর 5 মিটার স্কোয়ার। 5 মিটার স্কোয়ার ইকুয়াল টু 5 মিটার স্কোয়ার মানে হচ্ছে 5 মিটারের একটা স্কোয়ার, তার মানে 5 মিটার লেন্থের একটা স্কোয়ার, তার হুজ এরিয়া হচ্ছে 5 ইন্টু 5 স্কোয়ার মিটার। ঠিক আছে, সমান হচ্ছে 25 স্কোয়ার মিটার। 5 মিটার স্কোয়ার মানে হচ্ছে 25 স্কোয়ার মিটার, আর 5 স্কোয়ার মিটার মানে 5 স্কোয়ার মিটার। এইবার এদের ডিফারেন্স, দেয়ারফর ডিফারেন্স ইকুয়াল হবে 25 মাইনাস 5 সমান হচ্ছে 20 স্কোয়ার মিটার। এটা হচ্ছে অ্যান্সার। হলো, এটা নাম্বার 9 হলো। এবার আসবো নাম্বার 10-এ। নাম্বার 10-এ আছে ইন হাউ মেনি ওয়েজ 66 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ টু হোল নাম্বারস। ইন হাউ মেনি ওয়েজ 66 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ টু হোল নাম্বারস। তাহলে 66কে কত উপায়ে দুটো হোল নাম্বারের প্রোডাক্ট হিসাবে কনভার্ট করা যাবে। যেমন হচ্ছে 1 ইন্টু 66 একটা হলো, 2 ইন্টু 33 হবে, 3 ইন্টু 22 হবে, আর কি হবে বলো দেখি, আর হবে 6 ইন্টু 11। এইভাবেই, আর তুমি এইভাবে ভাঙতে পারবে না। দেখো অন্য কোনো নাম্বার দিয়ে এইভাবে ভাঙা যাবে না 66কে। তাহলে কটা ওয়েতে হলো, একটা ওয়ে, দুটো ওয়ে, তিনটে ওয়ে, চারটে ওয়ে। তাহলে in 4 ways, in 4 ways 66 can be expressed as the
product of two whole number প্রোডাক্ট অফ টু হোল নাম্বারস। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হলো, এই গেল, এটা হচ্ছে নাম্বার 10। এবার বলছে নাম্বার 11। নাম্বার 11 আছে মান্থলি ইনকাম অফ এ ম্যান ইজ রুপিস 21,000, 21,000. He spends in 7 days what he earns in 5 days. He spends in 7 days what he earns in 5 days. In how many days he will save rupees 10,000? In how many days he will save rupees 10,000? তাহলে সে একদিনে কত সেভ করে সেটা বের করো। একদিনে কত সেভ করে সেটা বের করো। মান্থলি ইনকাম হচ্ছে 21,000, তাহলে 30 days ইনকাম ইজ রুপিস 21,000. 30 days ইনকাম ইজ রুপিস 1 month, মানে আমরা সাধারণত 30 days ধরে নিই। তাহলে 30 days ইনকাম ইজ রুপিস 21,000. তাহলে 1 days ইনকাম কত? 1 days ইনকাম হবে রুপিস 21,000 ডিভাইড 30। এবার আমাকে 5 days ইনকাম বের করতে হবে। 5 days ইনকাম ইকুয়াল টু হবে, এটা ডিভাইড করলে হবে 700 ইন্টু 5 ইন্টু 5 সমান হবে 3,500। এটা হচ্ছে আমার 5 days ইনকাম। এইবার এইটা মানেই হচ্ছে আমার এটা মানেই হচ্ছে আমার 7 days স্পেন্ড। এটা মানেই হচ্ছে আমার 7 days স্পেন্ড। তাহলে 7 days স্পেন্ট ইজ রুপিস 3,500, মানে 3,500। তাহলে 1 days স্পেন্ড ইজ কী হবে? রুপিস 3,500 ডিভাইডেড বাই 7 সমান রুপিস 500। এটা হচ্ছে আমার 1 day স্পেন্ড। এইবার 1 day স্পেন্ড হচ্ছে 500 আর 1 day ইনকাম হচ্ছে 700। তাহলে 1 days সেভিং ইকুয়াল টু হবে রুপিস 700 মাইনাস রুপিস 500 সমান হচ্ছে রুপিস 200। এটা হচ্ছে আমার ডেইলি সেভিং, মানে 1 days সেভিং। এবার আমাকে কত টাকা সেভ করতে হবে? 10,000। 10,000 আমি কত দিনে সেভ করব? তাহলে দেয়ারফর রুপিস 10,000 উইল বি সেভড in 10,000 divided by 200, যত হবে তত ডেজ, 50 days। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বলেছে ইন হাউ মেনি ডেজ হি উইল সেভ রুপিস 10,000। তাহলে দেয়ারফর হি উইল সেভ রুপিস 10,000 ইন 50 days। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। এটা গেল 11। এবার যাব আমরা 12। কি আছে? বাই হোয়াট প্রাইম নাম্বারস 149 বি ডিভাইডেড টু লিভ রিমাইন্ডার 6 ইন ইচ কেস। বাই হোয়াট প্রাইম নাম্বারস 149 বি ডিভাইডেড টু লিভ রিমাইন্ডার 6 ইন ইচ কেস। তাহলে রিমাইন্ডারটা মাইনাস করতে হবে, 149 মাইনাস 6 রিমাইন্ডার, এটাকে মাইনাস করো, তাহলে হবে 143।
3। এইবার এটাকে আমরা প্রাইম ফ্যাক্টর করব। বাই হোয়াট প্রাইম নাম্বারস বলেছে, তাহলে এটাকে আমরা প্রাইম ফ্যাক্টর করব। এটা কি দিয়ে যায় জানো? এটা কিছু দিয়ে যাবে না, এটা 11 দিয়ে যাবে, এটা হবে 13। এই 11 অ্যান্ড 13, 11 অ্যান্ড 13, এই দুটো হচ্ছে প্রাইম নাম্বার। দেয়ারফর প্রাইম নাম্বারস আর 11 and 13। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার লিখবো দেয়ারফর দ্য রিকোয়ার্ড প্রাইম নাম্বারস আর 11 and 13। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 12। এটা কিন্তু ছোট্ট প্রশ্ন, কিন্তু একটা ভালো প্রশ্ন। কি বলেছে যে বাই হোয়াট প্রাইম নাম্বারস 149 বি ডিভাইডেড টু লিভ রিমাইন্ডার 3 ইন ইচ কেস, 6 ইন ইচ কেস। 6 মাইনাস করলে মাইনাস করে প্রাইম ফ্যাক্টর করবো, যে প্রাইম নাম্বারগুলো আসবে সেগুলো। এবার দেখতে হবে এই প্রাইম নাম্বারগুলো 11 আর 11 আর 13 এসে, এগুলো দুটোই 6-এর থেকে বড়, তাই আমাদের দুটোই অ্যান্সার হয়ে গেল। এমনও প্রাইম নাম্বার আসতে পারে যেগুলো 6-এর থেকে ছোট হবে, সেগুলো কিন্তু বাদ দিতে হবে। তাহলে 12 বেলা। এবার দেখো 13 আছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইকুয়াল ইন এরিয়া। ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইকুয়াল ইন এরিয়া টু টু স্কোয়ার হুজ সাইডস আর 8 মিটার্স অ্যান্ড 15 মিটার্স রেসপেক্টিভলি। তাহলে যে স্কোয়ারটার পেরিমিটার বের করতে হবে তার এরিয়াটা হচ্ছে 8 মিটার এবং 15 মিটারের দুটো স্কোয়ারের এরিয়ার সমান। তাহলে আমাদের এই দুটোর এরিয়া বের করতে হবে। তাহলে লিখব এরিয়া অফ 8 মিটার স্কোয়ার ইকুয়াল টু হবে 8 ইন্টু 8 সমান হচ্ছে 64 স্কোয়ার মিটার হলো। আর একটা হচ্ছে এরিয়া অফ 15 মিটার স্কোয়ার ইকুয়াল টু হবে 15 ইন্টু 15 সমান হচ্ছে 225 স্কোয়ার মিটার। এই দুটোর সাম করতে হবে, যেটা হবে সেটা হবে ওই যে স্কোয়ারটা বলছে তার এরিয়া। তাহলে দেয়ারফর দ্য এরিয়া অফ বিগ স্কোয়ার ইকুয়াল টু হবে 225 প্লাস 64, 289 স্কোয়ার মিটার। এটা হচ্ছে যে বিগ স্কোয়ারটা তার এরিয়া। এইবার আমাকে পেরিমিটার বের করতে গেলে, এই স্কোয়ারটার পেরিমিটার বের করতে গেলে কী করতে হবে? আমাকে এটার সাইড বের করতে হবে। দেয়ারফর সাইড অফ বিগ স্কোয়ার ইকুয়াল টু হবে স্কোয়ার রুট অফ 289। এটা কত হয়? 289 স্কোয়ার রুট করতে হবে। 289 স্কোয়ার রুট করছি, ডবল নামবে, এটা ডবল হয়ে যাবে 2 হবে। এটা তাহলে এটা হচ্ছে 17 মিটার্স। এটা হচ্ছে সাইড অফ বিগ স্কোয়ার। এইবার আমাকে কী করতে হবে? এর পেরিমিটার বের করতে হবে। দেয়ারফর পেরিমিটার অফ ইকুয়াল টু হবে 4 ইন্টু সাইড সমান 4 ইন্টু 17, 68 মিটার্স। এটা আমাদের অ্যান্সার হলো। তাহলে লিখব
Therefore, the perimeter of the square is 68 meters. অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার হলো। এটা 13 হলো। এবার যাব আমি 14। The perimeter of a square garden and a rectangular garden are same. The perimeter of a square garden and rectangular garden are same. The breadth of the rectangular garden is 1/3 of its length. The breadth of the rectangular garden is 1/3 of its length. Find the area of the square garden if the length of the rectangular garden is 48 meters. তাহলে length of the rectangular garden বলেছে 48 meters, সেটা লিখব। length of garden is 48 meters. তাহলে breadth কি হবে? breadth হবে breadth of rectangular garden equal to হবে 1/3 into 48 সমান হচ্ছে 16 মিটার হলো। এটা হচ্ছে লেন্থ আর ব্রেথ পেয়ে গেলাম রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের। এবার বলেছে পেরিমিটার অফ দ্য স্কোয়ার গার্ডেন আর রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আর সেম, তাহলে আমাকে পেরিমিটার বের করতে হবে। তাহলে পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার গার্ডেন rectangular garden equal to হবে 2l plus b সমান হচ্ছে 248 plus 16 2 into 64 সমান হচ্ছে 128 মিটার্স। এটা হচ্ছে পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার গার্ডেন। এবার কি বলেছে দেখো, বলেছে পেরিমিটার অফ এ স্কোয়ার গার্ডেন অ্যান্ড এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আর সেম। তার মানে রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের পেরিমিটারটাও এটা, তাহলে স্কোয়ার গার্ডেনের পেরিমিটারটাও এটাই হবে। দেয়ারফর পেরিমিটার অফ স্কোয়ার গার্ডেন ইকুয়াল টু হবে 128 মিটার্স। এটাই হবে স্কোয়ার গার্ডেনের যা, আবার রেক্ট্যাঙ্গুলার গার্ডেনেরও তাই। দেয়ারফর সাইড অফ দ্য স্কোয়ার গার্ডেন ইকুয়াল টু হবে 128 ডিভাইড 4 32 মিটার। এটা হলো। এবার আমাকে কি করতে হবে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার গার্ডেন। দেয়ারফর এরিয়া অফ দ্য স্কোয়ার গার্ডেন ইকুয়াল টু হবে সাইড ইন্টু সাইড, মানে 32 ইন্টু 32। এই দুটো গুণ করলে হবে 1024 স্কোয়ার মিটার। এটা হচ্ছে আমাদের এরিয়া অফ দ্য স্কোয়ার গার্ডেন 1024 স্কোয়ার মিটার। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আমরা লিখব দেয়ারফর দ্য এরিয়া অফ দ্য garden is 1024 স্কোয়ার মিটার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার।
এবার কি, এবার হচ্ছে নাম্বার 15। নাম্বার 15 আমার কাছে একটা সিম্পলিফাই। নাম্বার 15 একটা সিম্পলিফাই আছে। কি আছে? 3 হোল 5/6 ডিভাইড 11 হোল 1/2 ইন্টু 13/15 ডিভাইড 26/35 of 1 whole 2/3 of 1 whole 1/6। আমার প্রথম কাজ হচ্ছে সবগুলোকে আগে মিক্সড ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। এটা হবে 23/6 ডিভাইড 23/2 ইন্টু 13/15 ডিভাইড 26/35 of 5/3 of 7/6 হলো। এবার আমি করব কি দেখো, 23/6 এই ডিভাইডটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা উল্টে যাবে, 2/23 হয়ে গেল। এখানে মাল্টিপ্লাই আছে, এটা যা আছে তাই থাকবে, 13/15। আবার দেখো ডিভাইড আছে, এটাও উল্টে যাবে, 35/26। এবার দেখো একটা জিনিস ভালো করে মনে রাখবে, এই ডিভাইডের পরে যে অফগুলো রয়েছে, এই অফগুলো যখন ইনটু হয়ে যাবে দিয়ে এটাও উল্টে যাবে। একমাত্র যদি এই ডিভাইডের পরে এইরকম অফ থাকে তাহলে তারপরে নাম্বারগুলো উল্টাবে, অন্য কোনো সময় কিন্তু উল্টাবে না। এটা খেয়াল রাখবে, যদি ডিভাইডের পরে থাকে তবেই এই নাম্বারগুলো উল্টাবে, কিন্তু যদি এইখানে ডিভাইডের জায়গায় যদি অন্য কিছু থাকতো প্লাস ইনটু, তাহলে কিন্তু এগুলো এই দুটো উল্টাতো না, এটা উল্টাতো না। ডিভাইডের জায়গায় যদি অন্য কোনো সাইন থাকতো তাহলে এগুলো কিন্তু উল্টাতো না। বেশ, তো এখানে ডিভাইড আছে বলে আমি এগুলোকে উল্টে দিলাম। এবার দেখো কাটছে কে কে, এটা এটা কাটবে, এইটা কেটে দাও, এটা কেটে 2 হবে, এই 2 কেটে দাও, এই 6 কেটে দাও, এই 3 কেটে দাও, এই 15 কেটে 5 হলো, এই 5 কেটে দাও, এটা কেটে 7 হবে, এই 7 কেটে দেবে। তাহলে উপরে কি থাকলো? উপরে দেখো কিচ্ছু নেই, তার মানে সবগুলো 1, তাহলে 1 হলো উপরে, আর নিচে কি আছে? 5 আছে। এটা আমাদের অ্যান্সার হচ্ছে সিম্পলিফাইড 1/5। যাই হোক, এই পর্যন্তই ছিল আজকের মতো, এই পর্যন্তই ছিল। তো তোমরা এবার কতদূর করেছো দেখো, কোনগুলো ঠিক হয়েছে বা কোনগুলো ভুল হয়েছে। যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে, ঠিক আছে? চলো আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাস।